জুলাই জাদুঘরের জন্য, জুলাই স্মৃতিগুলো রাখার জন্য একটা মাত্র 1,000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটই যথেষ্ট। এর চেয়ে বেশি স্মৃতি জুলাই জাদুঘরে রাখার মতো জায়গা নাই। এই যে বিশাল বড় গণভবনের জায়গা দখল করে এগুলো করছে। শত শত একর, শতাধিক একর। হ্যাঁ, আমি তো জাতীয় জাতীয় জাদুঘরের মাত্র একটা রুমই জুলাইয়ের স্মৃতি রাখার জন্য যথেষ্ট। আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর যতটুকু, তার চেয়ে 100 গুণ 1,000 গুণ বড় জুলাই জাদুঘর উপরে কি করবেন? তার মানে মুক্তিযুদ্ধের জিনিস চাপা দিয়ে একটা বিরাট দাঁড় করাতে যাচ্ছেন না? এগুলো ফটকাবাজি। এগুলো এগুলো করতে দেওয়া যাবে না, এগুলো হবে না। আমি চলে গেছি কোথায়? ধানমন্ডি 32 চলে গেছি, আন্দোলনকারীদের সঙ্গে চলে গেছে, যে সেখানে আমিও দুটো বাড়ি দিয়েছি। ঠিক আছে, এই যে আমি দিয়েছি, আমি মনে করি আমি এটা সঠিক কাজ করি না। আমি যা কিছু ক্ষতিগ্রস্ত হই সেইটা প্রতিশোধ নেওয়া এইভাবে নেওয়া যায় না। এটা মুক্তিযুদ্ধের একটা স্মৃতিস্মারক ছিল, এবং এই জায়গা থেকে আমার খারাপ লেগেছে। আমি বলেছি এটা ভালো হয়নি, খারাপ হয়েছে, খুব পাপের কাজ করেছি। যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, অ্যাক্টিভিজম হিসেবে কাজ করেছিল, তাদের একটা বড় অংশ এই জুলাই আন্দোলনকে ক্যাপিটালাইজ করে অর্থকরী মালিক হওয়ার চেষ্টা করে। আমাদেরকে শত শত কোটি টাকার মালিক হতে হবে, এবং আচ্ছা। সেই লক্ষ্য থেকে তারা বেসুমার লুটপাট, চাঁদাবাজ, গুলশানে আসিফ মাহমুদ নিজে দৌড়ে গেছে উপদেষ্টা থাকা অবস্থায় চাঁদাবাজি করার জন্য, লুটপাট করার জন্য, মবক্রেসিকে গাইড করার জন্য। আমরা একটা জুলাই কার্ড চাই না, আমরা চাইনি। এমনকি আমরা নিজেদেরকে জুলাই যোদ্ধা পরিচয় দিতেও লজ্জা পাই। লজ্জা পাই কেন? এই মববাজদের জন্য, এই মববাজ হাসনাতের জন্য লজ্জা পাই, এই সার্জিসের জন্য লজ্জা পাই, এই হান্নান মাসুদ তার কর্মী চাঁদাবাজি করতে গিয়ে ধরা খাইছে এর জন্য লজ্জা পাই, এই যে আসিফের কর্মীরা চাঁদাবাজি করতে গিয়ে গুলশানে গ্রেপ্তার হলো, আমরা লজ্জা, এদের জন্য লজ্জা পাই। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন আম জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। তারেক রহমান, যেহেতু জুলাই মাস চলছে, কোন কোন পক্ষ সাড়ম্বরে এই জুলাইকে উদযাপন করছে 2024-এর যে জুলাই আন্দোলন সেটির মানে বার্ষিকী উপলক্ষে, বর্ষপূর্তি উপলক্ষে। আপনিও তো জুলাই যোদ্ধাদের অন্যতম। জুলাই যোদ্ধা বলতে আপনি সামনের সারির একজন, যদিও যোদ্ধা শব্দটা নিয়ে অনেকে বিতর্ক রয়েছে। যেটি হোক না কেন, এই গণ অভ্যুত্থান যেভাবে সংঘটিত হয়েছিল, তার যেই স্বপ্ন ছিল, আপনি কি মনে করছেন 2 বছর পর এসে সেই স্বপ্ন কতটুকু বাস্তবায়ন হয়েছে একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা বা রাষ্ট্র প্রতিষ্ঠার দিক থেকে? অনেক ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থানের পরে এক ধরনের আকাঙ্ক্ষা ছিল, আর জুলাই গণ অভ্যুত্থানের আগে এক ধরনের আকাঙ্ক্ষা ছিল। আগে আকাঙ্ক্ষা ছিল যে একটা সরকার, তাতে মানুষ বিরক্ত, সেই সরকারের হাত থেকে মুক্তি পেতে হবে। হুম, কিন্তু হুম। জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে আকাঙ্ক্ষাটা বদলে যায়। যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, অ্যাক্টিভিজম হিসেবে কাজ করেছিল, তাদের একটা বড় অংশ এই জুলাই আন্দোলনকে ক্যাপিটালাইজ করে অর্থকরী মালিক হওয়ার চেষ্টা করে, এবং তারা এইটা একটা ধরে নেয় তাদের যা আয় ইনকাম এখনই করতে হবে। বুড়া বয়সে আমাদের বিভিন্ন বুড়া রাজনৈতিক কর্মী, আমাদের বড় ভাইরা আছে, তাদের জীর্ণ দশা, দৈন্য দশা দেখে এরা আতঙ্কিত ছিল যে ওদের মতো জীর্ণ দৈন্য হওয়া যাবে না, আমাদেরকে শত শত কোটি টাকার মালিক হতে হবে। এবং আচ্ছা। সেই লক্ষ্য থেকে তারা বেসুমার লুটপাট, চাঁদাবাজ, গুলশানে আসিফ মাহমুদ নিজে দৌড়ে গেছে উপদেষ্টা থাকা অবস্থায় চাঁদাবাজি করার জন্য, লুটপাট করার জন্য, মবক্রেসিকে গাইড করার জন্য। আর এক চান্দা হান্নান মাসুদ, সে দৌড়ে গেছে তার 2 কর্মীকে উদ্ধার করার জন্য, চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছে। তো এইগুলো হলো জুলাইয়ের আগের আকাঙ্ক্ষা আর জুলাইয়ের পরের আকাঙ্ক্ষার একটা পার্থক্য। যেই পরের আকাঙ্ক্ষার কারণে এদেশের মানুষ জুলাই জুলাই বললে খুব বিরক্ত হয়, ত্যক্ত তিক্ত হয়। মানুষ একটা আন্দোলনে বড় ভূমিকা রেখেছিল, সেই আন্দোলনে তার কাছে স্মৃতি। তারা সবাই লিফলেট বেস্ট মানে ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে ধরেছে, সবাই স্মৃতিচারণ করবে। কিন্তু ওই স্মৃতিচারণ করতে তারা উচ্ছ্বাস সঙ্গে যেতে পারছে না, আনন্দ চিত্তে সেটাকে স্মরণ করতে পারছে না। কেন? কারণ এই আনন্দ চিত্ত স্মরণটা ডক্টর ইউনূস নষ্ট করে দিয়েছে কয়েক শত হামে শিশু মৃত্যুর মধ্য দিয়ে। এটা নষ্ট করে দিয়েছে শিক্ষকদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার মাধ্যমে। এটা আনন্দটা হবে কই থেকে? 353টা গার্মেন্টস বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে গাজী ফ্যাক্টরি পুরাই দেওয়া হয়েছে। প্রায় 27 লাখ 28 লাখ মানুষ কর্ম হারিয়েছে, তার 17 লক্ষ ছিল, 24 লক্ষ মানুষ কর্ম হারিয়েছে, তার 17 লক্ষ ছিল শুধু নারী। এই নারীরা জুলাইয়ের কথা স্মরণ করে হাসবে কিভাবে? কিভাবে হাসবে? তারা তো কর্ম হারিয়েছে। এর ব্যাখ্যাগুলো আমাকে দেন, তাহলে আমি বলবো যে জুলাইয়ের স্মৃতি আনন্দের নাকি বিরক্তিকর। এরকম কয়েকটি রিপোর্ট এরই মধ্যে গত 2-1 দিনে আরো বিভিন্ন গণমাধ্যমে এসেছে। কোন কোনটি এসেছে মূলধারা গণমাধ্যমে, যে আপনাকে আমি বিএনপির থামাই দেই একটু। একটি। ওকে,
পীর ইয়ামিন হোটেলের মালিক নাহিদ এবং আক্তারের কাছে গিয়ে লিখিত অভিযোগ দিছে যে তাদের কর্মীরা হোটেল ভাড়া দেয়নি, 8 মাস ধরে দখল করেছিল। এই মালিক তো একটা গাধা। মালিক গাধা না হলে নাহিদ এবং আক্তারের কাছে অভিযোগ দেয়? নাহিদ এবং আক্তার নিজেই তো রূপায়ণের অফিস দখল করে তারা মাসের পর মাস, বছর জুড়ে ভাড়া দেয় না। রূপায়ণের এই অফিসটা একটা আইটি ফার্ম করার জন্য এনসিপির সিএম আকরাম নামে একটা ছেলে আছে, ও ভাড়া নেয় ফরহাদ মাজারের মাধ্যমে। ওই সময় যে অ্যাডভান্সটুকু দিয়েছিল, ওই অ্যাডভান্সের পরে আর 1 মাসের ভাড়া আর দেয়নি। আর একটা এনসিপি নেতাদের একটা দেখলেন যে অফিসের এসি টেসি খুলে নিয়ে গেছে, অফিস ভাড়া নিয়েছিল। সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলায় এরকম ভাবে অফিস দখল করেছিল ওরা, সে ভাড়া দেয়নি। যাদের রাজনৈতিক সূচনা এইভাবে কখনো রূপায়ণের অফিস দখল করা, কখনো পিরিয়ামিনের হোটেল রুম দখল করা, এমনকি হোটেল শেরাটনের রুম দখল করেছিল এই হাসনাতরা, দখল করেছিল। পরবর্তীতে ভাড়া দেয়নি, ভাড়া নিয়ে ঝগড়া হয়েছে, সেটা বাইরে গণমাধ্যমে এসেছিল এবং সেটা আবার নিউজ ডিলিট করিয়েছিল উপদেষ্টারা সরাসরি হস্তক্ষেপ করে হোটেল শেরাটনের ভাড়া রুম দিনের পর দিন এই আসিফ নাহিদ আক্তাররা দখল করেছিল। এরপরে এই যে যেই যেই মবের কথা আমরা জানি, গুলশানে একটা মব হলো, উপদেষ্টা হয়ে আসিফ নিজে মব করতে চলে আসছে এবং সেইখানে একটা হোটেল ছিল, সেই হোটেল রুমে সে দিনের পর দিন ছিল। আমার প্রশ্ন, সেই হোটেল রুমের ভাড়াও আসিফ দিছে কিনা আপনার মনে করতে পারছেন? গুলশানে একটা হোটেল আছে, সেই হোটেলে সে থাকতো, বলেছিল যে ওইখান থেকে মাঝে মাঝে আসে, হাঁসের মাংস খায়, এবং সেইখানে আসিফ কোন নারীকে নিয়ে একটা ঘটনাও আছে। হোটেল ওয়েস্টিন। হ্যাঁ, ওয়েস্টিন হোটেল। ওয়েস্টিন। দেখেন এরা কতটুকু নির্লজ্জ, একজন উপদেষ্টা হয়ে মবের গাইড করতে গুলশানে চলে গেছে। সেটা নিউজ হলো, সেই লোকেরা গ্রেপ্তার হলো, এবং যারা গ্রেপ্তার হয়েছিল বের হয়ে একজন বলতেছে আসিফের বিরুদ্ধে যে আসিফ ও যেন সত্য কথা না বলে, এই জন্য ওর বউরে কয়েক মাস ধরে সে একটা গুম করে রেখেছিল। এই যে আসিফ গুম করে রেখেছিল, অপু নামের যে ছেলেটি আছে, ওর স্ত্রীকে গুম করে রেখেছিল আসিফ, এবং সেই স্টেটমেন্ট দিচ্ছে সে। ওকে আপনি আপনার লাইভে নিয়ে আসবেন, আমি আপনার ওর লাইভ নাম্বারটা দিয়ে দিব। ও দেখেন, ও যেন সত্যি কথাটা না বলে যে কিভাবে আসিফ এই মব গুলো করে গাইডলাইন করে 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 এই টাকাগুলো ও উপদেষ্টা হয়ে ওর পেট ভরেনি। তাহলে আপনি অভিযোগ দিচ্ছেন পিরিয়ামিন হোটেলে 8 মাস ধরে রুম ভাড়া। ঠিক আছে, আসিফ হোটেল ওয়েস্টিনের যে রুমটা দখল করেছিল, এটার ভাড়া কি দিয়েছে? জিজ্ঞাসা করছি। আচ্ছা। রূপায়ণে যে অফিসটা দখল করে রাখছে নাহিদ এবং আক্তার, হ্যাঁ, যারা দখল করে রাখছে ওদের কাছে অভিযোগ দিতে গেছে। আশ্চর্য। আহ, আমি একটু মূল জায়গায় আসি যে এই চেতনা থেকে, মানে কোটা বিরোধী আন্দোলন, কোটার বিরুদ্ধে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সেখান থেকে এক দফা দাবিতে এই আন্দোলনটি শেষ হলো বা সফলতাও পেলো, শেখ হাসিনা সরকারের পতন ঘটলো। কিন্তু তখন যে স্লোগানগুলো দেওয়া হতো, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এইগুলো কি খুব ম্যাটিকুলাস ডিজাইনে দেওয়া হয়েছে নাকি আন্তরিকতার সঙ্গেই তখন এই হাসান আব্দুল্লাহ বা নাহিদ ইসলামরা দিয়েছেন? আপনার কি মনে হয়? আমি অন্য একটা ঘটনার সঙ্গে রিলেট করে একটু বলি। জি। আচ্ছা, এর সাথে মিলাই বলতেছি। হুম, গতদিন দেখলাম রাজাকার শাবক সাদিক কায়েম এবং ফরহাদরা বক্তব্য দিচ্ছে যে বঙ্গবন্ধু নামে হল থাকা লাগবে না, হল থাকা যাবে হুম, না। হুম, এটা কি ফ্যাসিস্টের প্রতীক? তো তোরা যখন আমাদের সাথে স্লোগান ধরছিলি বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তখন যে ওই স্লোগানটা আমাদের সাথে সুর মিলায়ে মিলায়ে বলতি, তখন লজ্জা করতো না? এখন বঙ্গবন্ধু হলো ফ্যাসিস্টের প্রতীক। এই বেদব গুলোর কোনো ইতিহাস নাই, এদের ইতিহাস হলো ধর্ষক। এদের অভিভাবক গোলাম আজম, ওরা বলে গোলাম আজম নাকি রহমতুল্লাহ, রহমতুল্লাহ আলাই, এরকম করে গোলাম আজম রহমতুল্লাহ আলাই বলে ওরা। হ্যাঁ, গোলাম আজমের উপরে আল্লাহ রহমত ঢাইলা দিব, যে গণহত্যাকারী গোলাম আজম রহমতুল্লাহ। ওরা নিজামীর রহমতুল্লাহ আলাই বলে, নিজামীর উপর আল্লাহর রহমত ঢাইলা দিব একটা রেপিস্ট কে। যে বলে যে মুক্তিযোদ্ধা যেখানে আলবদর সেখানে, আলবদর কি করছে? আলবদর আমাদের বুদ্ধিজীবীদের মারছে, রেপ করছে, ধর্ষণ করছে নারীদের। এরা নাকি রহমতুল্লাহ, আল্লাহ এদের উপর রহমত করবে। তো বলছিলেন যে কোটা না মেধা। ঠিক আছে, তো এটা একটা দুঃখজনক ঘটনা যে কোটা না মেধা স্লোগান দিয়ে পরবর্তীতে এই যে আসিফ নাহিদ এরা এদের নিজের কোটায় জুলাই আন্দোলনের এদের যারা কর্মী, এক্স্যাক্টলি সবাই না, এদের যারা কর্মী হয়েছে, এদের প্রতি বর্ষতা স্বীকার করেছে, তাদেরকে জুলাই কার্ড দিছে, চাকরি দিছে, ভাতা দিছে, বিভিন্ন কিছু দিছে। সুস্থ সবল মানুষকে একটা মিথ্যা আহতের নাটক দেখিয়ে তারা তাকে একটা কার্ড ধরাই দিছে। দেখে দেখে জুলাই গণ অভ্যুত্থানে হাজার হাজার মানুষ বন্দী হয়েছে। দেখবেন যে এই বন্দির সংখ্যা, এই বন্দি তালিকায় শিবিরের নাম নাই।
এই বন্দির সংখ্যায় খুব সীমিত পরিমাণে এনসিপি নেতাদের নাম আছে, খুবই সীমিত। মূল আটক এবং হয়রানির শিকার হয়েছিল আমরা হয়েছি, গণ অধিকারের ছেলেপেলে হয়েছে, বিএনপির ছেলেপেলে হয়েছে, কিন্তু কিন্তু ক্রেডিটের ক্ষেত্রে, সুবিধা নেওয়ার ক্ষেত্রে কে নিয়েছে? এই শিবির শাবকরা, এই জামাত শাবকরা, এই রাজাকার শাবকরা। তারা খুব সিস্টেমে সুন্দরভাবে ডক্টর ইউনূসকে ব্যবহার করে এই সুযোগ সুবিধাগুলো নিয়েছে। এবং তার মানে কি, আমরা কি সেই সুযোগ সুবিধাগুলো ফিরে চাই? আমরা চাই না। আমরা যে হাজার হাজার মানুষ আটক হয়েছিলাম, আমরা কখনো বলিনি এই যে আমাদের আটক নিয়ে, রিমান্ডে নিয়ে অত্যাচার করেছে, আমরা একটা জুলাই কার্ড চাই না, আমরা চাইনি। আবার পুলিশ হত্যাকাণ্ডের শিকার হলে সেটা তামাদি হবে না, কোনো হত্যাকাণ্ড তামাদি হয়ে যায় না, এটা আমি বারবার বলি। তামাদি শব্দের অর্থ হলো বাজেয়াপ্ত হয়ে যাওয়া বা এটা অগ্রহণযোগ্য হয়ে যাওয়া, এটা হয় না, বিলুপ্ত হয়ে যায় না। যার যার যে জায়গায় দাবি, কখনো সে যদি সুযোগ পায় সেই সুযোগে সে সদ্ব্যবহার করবে। তাহলে সেই পুলিশ সদস্যদের হত্যা করলো কারা? নিশ্চয়ই এটা মীমাংসিত সত্য। আহ, এই আমি কথিত আপনাকে জুলাই বলছি, দেখেন, হ্যাঁ, না আমি বলছি, জুলাই গণ অভ্যুত্থানে যে ফিউরিয়াস অবস্থায় গিয়েছিল, যে একটা মানুষ শুয়ে আছে সেখানে পুলিশ ফায়ার করতেছে, এই ছবিটা যখন বাইরে এইভাবে আসে, বা একটা মানুষ লুকাতে যাচ্ছে, একটা কার নিচে ঝুলে আছে, তাকে যখন ফায়ার করতেছে, এই যে ঘটনাগুলো, এগুলো মানুষের মনে কি নাড়া দেয়নি? একজন অ্যাক্টিভিস্ট হিসেবে আপনিও কিন্তু এই ঘটনার প্রতিবাদ করেছেন, একজন হলো উপস্থাপক, একজন সংবাদ প্রতিবাদ করেননি? জি করেছেন। জি। তাহলে এই ঘটনার প্রেক্ষিতেই মানুষ খুব ক্ষুব্ধ হয়, আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, সেই জায়গা থেকে তারা পুলিশের উপর ক্ষুব্ধ হয় এবং যেখানে পেয়েছে পুলিশকে মেরেছে বা এই করেছে। কিন্তু আমি বলছি যে এই ঘটনার সাথে একজন নির্দোষ পুলিশ হত্যা কোনোভাবেই জায়েজ না। এক্স্যাক্টলি যে হত্যার সঙ্গে জড়িত তাকে, আমি আমার বন্ধু একজন পুলিশ আছে, তার পরিবারে তার স্ত্রী পেটে লাথি মারা হয়েছে, সে গর্ভবতী ছিল। আমি বলছি এইটা কি জায়েজ? এগুলো কোনোভাবেই কোনোটা কোনো অপরাধের কোনো সময় জায়েজ না। আমরা যখন মানে জেল থেকে বের হলাম, আমরা জেল থেকে বের হওয়ার পরে সেনা সদস্য থেকে আমাকে কিছু ছবি দেখানো হচ্ছে, সেই ছবিগুলো পোড়া লাশের ছবি। তো বলছে এগুলো কেমন? তারপরে পুলিশকে পিটায় মারা হয়েছে এর ছবি আমাকে সেনা সদর দেখানো হচ্ছে। ছবিগুলো দেখানোর একটা উদ্দেশ্য আছে, বলছে তারেক ভাই, আপনাদের অনেক ছাত্র ভাইরা মারা গেছে, কিন্তু দেখেন এই পুলিশগুলোকেও মারা হয়েছে। এখন এই বাংলাদেশটা, এই যে শেখ হাসিনা চলে গেল, আপনারা আছেন, আপনাদেরকে একটু দায়িত্ব নিতে হবে। আমাদের থানাতে আমাকে 13টা থানা, 13-14টা থানার কথা বলছে, যে এই থানাগুলো অবরুদ্ধ অবস্থায় আছে। আপনাকে ছবিগুলো দেখানোর উদ্দেশ্য, এই অবরুদ্ধ পুলিশগুলোরও এরকম অবস্থা হতে পারে, আপনি কি আমাদেরকে একটু হেল্প করবেন? আমি বললাম কি হেল্প? বলছে আমরা পিছনে থাকবো, আপনি সামনে গিয়ে থানাগুলোতে গিয়ে আন্দোলনকারীর সাথে কথা বলবেন, তাদেরকে নিবৃত্ত করবেন যেন বাকি পুলিশদেরকে কোনো হত্যা না করা হয়। তখন রাত ভর আমাকে সেনাবাহিনী সদস্যতে গাড়ি দিল কয়েকটা, সেই সামনের গাড়িতে আমি ছিলাম, জায়গায় জায়গায় গিয়ে গিয়ে এক একটা আন্দোলনকারীকে নিবৃত্ত করে বুঝালাম যে তুমি তো বিজয়ী হয়েছো, তুমি কেন এখন মারবা, তুমি এখন সেভ করবা। এবং তারা আমাদের কথা শুনলো, এবং আমাদের কথা শুনতে গিয়ে কিন্তু ওইখানে কিছু উগ্র জামাতিরা ছিল, ওরা উল্টা আমাকেও মারতে আসছিল, এরকম অবস্থা ছিল যে ওই সময় ফিউরিয়াস অবস্থায় আমাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে। আমি চলে গেছি কোথায়? ধানমন্ডি 32 চলে গেছি, আন্দোলনকারীদের সঙ্গে চলে গেছে, যে সেখানে আমিও দুটো বাড়ি দিয়েছি। ঠিক আছে, এই যে আমি দিয়েছি, আমি মনে করি আমি এটা সঠিক কাজ করি না। আমি যা কিছু ক্ষতিগ্রস্ত হই, সেইটা প্রতিশোধ নেওয়া এইভাবে নেওয়া যায় না। এটা মুক্তিযুদ্ধের একটা স্মৃতি স্মারক ছিল, এবং এই জায়গা থেকে আমার খারাপ লেগেছে, আমি বলেছি এটা ভালো হয়নি, খারাপ হয়েছে, খুব পাপের কাজ করেছি। এবং পরবর্তীতে আরো 3বার যে এটার উপর আক্রমণ হয়, সেই 3বারই আমি এটাকে নিবৃত্ত করেছি, আমি এটাকে বাধা দিয়েছি, আমি এখানে পুলিশের সহযোগিতা নিয়েছি, এবং একটা জনমত তৈরি করার চেষ্টা করেছি যে তোমরা এটা কইরো না। ঠিক আছে, এবং এই জন্য আমাকে আওয়ামী লীগের দোষর বলা হয়েছে। আমাদের প্রত্যেকের বিভিন্ন স্টেপে ভুল আছে, সেই ভুলগুলো রিগ্রেট করা, আমি স্বীকার করা উচিত, এবং আমি স্বীকার করি। আমি আজকে আপনার মাধ্যমে আমি বলছি, যারা আমার উপর অত্যাচার করেছিল, আমাকে দিনের পর দিন রিমান্ডে রেখে অত্যাচার করেছিল, আমাকে কারেন্ট শক দিয়েছে, আমার গোপনাঙ্গে আঘাত করেছে, ঠিক আছে, তারা কি সঠিক কাজ করেছিল? কিন্তু এই আন্দোলনটি তো প্রথমে সরকার বিরোধী আন্দোলন ছিল না, প্রকাশ্যে যেটা হচ্ছিল কোটা বিরোধী আন্দোলন। না না, আমরা সেখান থেকে শোনেন, কয়েক আমরা জি আবার মানে আমি যে আন্দোলন করছি, আমি মানে শুরু থেকে শেষ পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনই করছি। আমাকে যখন মিডিয়া সেন্টারে নিয়ে গিয়ে, আমাকে মিডিয়া সেন্টারে নিয়ে যেয়ে বলতেছে তুই বলবি আমরা কোটা আন্দোলন করতে আসছি, সরকার বিরোধী আন্দোলন করতে আসি নাই, এবং হ্যাঁ, সবাইকে শান্ত হতে বলবি। আমাকে হাজারো মাইরা ওখানে অজ্ঞান করে ফেলছে, মিডিয়া সেন্টার র্যাবের বুঝি মাইরা দাঁতটা ভেঙে গেছে, তারপরেও বলতে পারেনি যে আমি এই আন্দোলন করে ভুল করছি। এবং আমাকে বলাতে পারে নাই যে আপনারা সবাই শান্ত থাকেন, এবং আমাকে বলতে পারে নাই যে আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছি না, এটা আমাকে দিয়ে বলাইতে পারে নাই। এটা আসিফরা বলছে, এটা নাহিদরা বলছে, এটা হাসনাতরা বলছে। না আমি আপনার কথা বুঝতে পারছি, আপনি তো এখনো অকপটে বলছেন যে আমি কোটা বিরোধী আন্দোলন ভাই করিনি, আমি সরকার বিরোধী আন্দোলন করেছি। আমি সেই জায়গা থেকে প্রশ্ন, আপনি যেমন স্বতঃস্ফূর্ত ভাবে বলছেন, অনেকে তো বলছে না, এবং শুরুতে যে কোটা বিরোধী ব্যানারে আন্দোলনটি শুরু হলো, আমি বলছি
ডক্টর ইউনূস যেমন যুক্তরাষ্ট্রে গিয়ে বললেন যে এর পিছনে দীর্ঘদিনের পরিকল্পনা ছিল, এটি হঠাৎ করে হয়নি, এ একটা একটা ডিজাইন ফটকা, ছিল। ডক্টর ইউনূস একটা ফটকা, এর সুযোগে চান্স মারা দিচ্ছে, বিশ্বাস করেন এটা ফটকা। ও জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে আমি একাধিকবার যোগাযোগ করছি, ভাই মানে স্যার প্লিজ একটা ফেসবুকে পোস্ট করেন আমাদের পক্ষে। সে একটা বিবৃতি দেয়নি, হে একটা ভীতু এবং সুবিধাবাদী লোক, একটা মারাত্মক লেভেলের ফটকা। জুলাই আন্দোলনের পরে আন্দোলনের নেতৃত্ব দানকারী ব্যক্তিদের হাতে ক্ষমতা না দিয়ে নিজে ক্ষমতা দখল করেছে, একটা ফটকা, এবং এর জন্য সে বিনিয়োগ করেছে, এর জন্য সে আমেরিকান বিনিয়োগ নিয়ে আসছে। হ্যাঁ, আন্দোলন আন্দোলন বড় করার জন্য তার কোনো ভূমিকা নাই, আন্দোলন সফল করার জন্য কোনো ভূমিকা নাই, কিন্তু ক্ষমতা দখল করার জন্য যত বিনিয়োগ লাগবে সব বিনিয়োগ সে করছে, এবং সে একটা প্রতারক, সে ফটকা, এবং সেই ফটকাবাজি করে এটা দখল করছে। এমনকি সে বলছে না যে দীর্ঘদিনের প্ল্যাটফর্ম, এটা ওর না, এটা ওর কিছু না, এটা আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি, আমরা লড়াই করছি, সংগ্রাম করছি, এবং আমরা এর বেনিফিশিয়ারি না, এবং আমরা মনে প্রাণে এখনো বেনিফিট গ্রহণের কোনো ইচ্ছা রাখি না। আমরা আম বিক্রি করি, ফল বিক্রি করি, মধু বিক্রি, কাজ রাজনৈতিক কর্মী, প্রত্যেক রাজনৈতিক কর্মী সৎকর্মী নিজ নিজ রাজনীতির জায়গা বজায় রেখে কাজ করে, ব্যবসা করে, তারা নিজ নিজ কাজ আছে। কিন্তু লেগুনার সামনে দাঁড়ায় আসিফ যেভাবে যেভাবে ছবি তুলছে, ও এখন শত হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, ওর কোনো কাজ নাই, ব্যবসা নাই। নাহিদ ওই দিন কি বললো, নাহিদ কি বললো, যে ও ভাড়া করা গাড়ি নিয়ে চালায়। আমি এইখান থেকে নওগাঁ থেকে ফিরে গিয়ে দেখাবো, নাহিদ একটা মিডিয়া সেন্টার খুলছে যেখানে কয়েক কোটি টাকা বিনিয়োগ করছে বিপ্লবী কণ্ঠ নামে, এবং সেখানে 27-28 জন কর্মী চাকরি করে। এরা চোখে স্যাপ দিয়ে কান্দে যে নাই নাই নাই, এগুলো মূলত সংসদে বলে যাতে ওদের যারা শুভাকাঙ্ক্ষী আছে একটা গাড়ি পাঠায়, এগুলো এগুলো নাকে স্যাপ দিয়ে কান্দা। হাসনাত যে সংসদে বলছে না ওর একটা গাড়ি লাগবে, কেন বলছে জানে, যে ও ওকে জন্য কেউ বলে একটা গাড়ি লাগবে আমারে বল। এই যে ভিক্ষা করা, এটা ভিক্ষা করার আধুনিক একটা কৌশল। হাসনাত বলছে ওর একটা অফিস লাগবে, বলছে না যে ওদের একটা অফিস নাই উপজেলা পর্যায়ে, ঠিক আছে। সংসদের সংসদ সদস্যকে কি কি দেওয়া হয় তালিকার মধ্যে লেখা আছে, অফিস বাবদ 15,000 টাকা করে আপনি পাবেন। ওকে অফিসের ভাড়া দিচ্ছে, তুই একটা অফিস ভাড়া নিবি, তুই আবার সংসদে দাঁড়িয়ে কেন বলিস তোর অফিস নাই, অফিস ভাড়া তাহলে ভাড়া নেই কেন। ও বলার উদ্দেশ্য হলো এইটা যে ওর দাতাদার আছে, ডোনারদার আছে, ওদেরকে দৃষ্টি আকর্ষণ করা, আমাকে টাকা দাও না কেন, টাকা দাও, গাড়ি লাগবে, অফিস লাগবে। জুলাই জাদুঘর সম্বন্ধে একটু জানতে চাই যে 5ই আগস্ট সম্ভবত উদ্বোধন করা হবে। জুলাই জাদুঘরের জন্য, জুলাই জাদুঘর, জুলাই স্মৃতিগুলো রাখার জন্য একটা মাত্র 1,000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটই যথেষ্ট। এর চেয়ে বেশি স্মৃতি জুলাই জাদুঘরে রাখার মতো জায়গা নাই। এই যে বিশাল বড় গণভবনের জায়গা দখল করে এগুলো করছে। শতাধিক একর। হ্যাঁ, আমি তো জাতীয় জাতীয় জাদুঘরের মাত্র একটা রুমই জুলাইয়ের স্মৃতি রাখার জন্য যথেষ্ট। আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর যতটুকু, তার চেয়ে 100 গুণ 1,000 গুণ বড় জুলাই জাদুঘর উপরে কি করবেন? তার মানে মুক্তিযুদ্ধের জিনিস চাপা দিয়ে একটা বিরাট দাঁড় করাতে যাচ্ছেন না, এগুলো ফটকাবাজি, এগুলো এগুলো করতে দেওয়া যাবে না, এগুলো হবে না। জুলাইয়ের স্মৃতি আমাদের জাতীয় জাদুঘর আছে, সেখানে একটা ঘর নিয়ে সেখানে রাখতে হবে। গণভবনকে গণভবন হিসেবে রাখা, এটাকে এটাকে প্রধানমন্ত্রীর জন্য নিরাপদ জায়গা হিসেবে রাখতে হবে। আপনি তো বলতে হবে না, কিন্তু হয়তো যাচ্ছেন, কি করবেন? আমরা আমরা চাই না, আমরা প্রতিবাদ জানাচ্ছি এখনো। বিএনপি করলেও বিএনপিরও প্রতিবাদ জানাই, এটা প্রয়োজন নাই। বিএনপি মানে কি কি এটা কিভাবে করবে? বিএনপি স্মৃতি সংরক্ষণে একটা ঘর আছে, শহীদ প্রেসিডেন্টের কার্যক্রম রক্ষা করার জন্য একটা ঘর আছে, একটা লাইব্রেরি আছে, সাংস্কৃতিক চর্চা, রাজনৈতিক চর্চা বিকাশ ঘটাবে কিভাবে? আছে। এগুলো বাদ দিয়ে জুলাই জাদুঘর হবে। হ্যাঁ, জুলাই কি, জুলাই কি বলেন, কি সরকার পতনের আন্দোলন করছে, বিশাল কিছু কি? একে নিয়ে কতগুলো কবিতা আছে, কতগুলো গান আছে, এই লড়াইটা হয়েছে কিভাবে? আমরা ধরেছি ব্যানার, আমাদেরকে বানাই দিয়েছে জুলাই যোদ্ধা। এখন বিরাট বড় জাদুঘর লাগবে, ঠিক আছে, সেই জাদুঘরে আমি আমার গুলিবিদ্ধ 60 জায়গা পাবে? এই বিশাল বড় জাদুঘরে গুলিবিদ্ধ 60 জায়গা পাবে? সাহস নিয়ে বলছিলাম, লাঠি নিয়ে দাঁড়ায় যে হলো দেশের মালিকানা বুঝে নিয়েছে, সে ছবি কি জায়গা পাবে? এই যে মেট্রো রেল ভাঙচুরের অভিযোগ দিয়ে র্যাবের মিডিয়া সেন্টারে দাঁড় করা দিল, সারা দেশ টেনশনে ছিল, তারেক ভাই গ্রেফতার করছে, হ্যাঁ, সেই ছবি জায়গা পাবে? জুলাই স্মৃতি করে কি জায়গা পাবে? জায়গা পাবে না এগুলো। সুতরাং এই জুলাই স্মৃতি জাদুঘর নামে যে নাটক, এই নাটক বন্ধ করতে হবে। এগুলো আমার জাতীয় জাদুঘরের একটা রুম নিয়ে সেখানে কিছু কিছু স্মৃতি রাখলেই হবে, যথেষ্ট। অনেক অনেক ধন্যবাদ তারেক রহমান আপনাকে। আপনি আপনার ব্যবসার অনেক ব্যস্ততার মাঝখানে সময় দিয়েছেন। আপনার ব্যবসার জন্য শুভকামনা, এবং আপনার জন্য শুভকামনা, আপনার দলের জন্য শুভকামনা। দর্শক, আপনারা যারা শুনছিলেন, বিশেষ আপনাদের সবার জন্য যারা ফল শুভকামনা। নেবেন আমাকে হেল্প করতে পারেন, 01725545950, এটা বিজ্ঞাপন দিলাম। আমার 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 কাছে ফল নিতে পারবেন, ঠিক আছে, এটা প্লিজ ভাই। প্রচার করবো, আপনার ফোন নাম্বার আমি প্রচার করে দেবো, এটা আনকার যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে শুভকামনা, মেসেজ করে ফল অর্ডার করতে পারবে। জি, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।